রাশিয়ার হুমকিতে উত্তপ্ত ইউরোপে এখন চলছে যুদ্ধের প্রস্তুতি। এমন সময়ে জার্মানি প্রকাশ করল ভয়ঙ্কর নৌ মিসাইল IRIS-T-SLM। 25 মাইল দূরের টার্গেট মুহূর্তেই ধ্বংসে সক্ষম এই মিসাইলকে বলা হচ্ছে সমুদ্রের আকাশবর্ম। 3 দশক পর জার্মানির নৌবাহিনীর সবচেয়ে বড় পরীক্ষায় ইউরোপের সামরিক শক্তি পেল নতুন গতি। মাত্র 10 মাসে জার্মান প্রতিষ্ঠান ডিল ডিফেন্স তৈরি করেছে নতুন প্রজন্মের এই মিসাইল। সম্প্রতি জার্মানির সামরিক মহড়ায় এই মিসাইলটি পরীক্ষা করা হয়। বাস্তব সমুদ্র যুদ্ধের পরিবেশে মিসাইলটি শতভাগ সাফল্য অর্জন করে, পরীক্ষার সব ধাপেই উত্তীর্ণ হয়। সমুদ্রের বুক থেকে প্রথমবার নৌভিত্তিক IRIS-T মিসাইল উৎক্ষেপণ করল জার্মানি। আধুনিক এই মডিউল তৈরি হয়েছে স্থল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মিল রেখে, যাতে যুদ্ধজাহাজে স্থায়ী কোনো পরিবর্তন ছাড়াই সহজে যুক্ত করা যায়। এতে জার্মান নৌবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা আরেক ধাপ এগিয়ে গেল। জার্মান প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই নৌ মিসাইল নৌযুদ্ধের নিয়মই পাল্টে দিতে পারে। আগে যেখানে ফ্রিগেটগুলো 9 কিলোমিটার রেঞ্জে কাজ করত, এখন সেই রেঞ্জ প্রায় দ্বিগুণ। এই মিসাইল সমুদ্র ছাড়া আকাশেও 20 কিলোমিটার পর্যন্ত নিক্ষেপ করা সম্ভব। অর্থাৎ ফলাফলটা পরিষ্কার, এক মিসাইলেই পুরো একটি নৌবহরকে নিরাপদ রাখতে সক্ষম জার্মানি। IRIS-T-SLM স্থলভিত্তিক একটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এতে 152 মিলিমিটার শক্তিশালী মোটর, GPS নেভিগেশন, ইনফ্লাইট টার্গেট রিটার্গেটিং এবং ইনফ্রারেড সিকার সংযুক্ত আছে। এই সব বৈশিষ্ট্য দ্রুতগামী হুমকিকে চিহ্নিত করে নির্ভুলভাবে উৎখাত করতে সাহায্য করে। নতুন মিসাইল সিস্টেমটি জার্মানির প্রতিরক্ষা রাডারের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে। রাডারটি একই সময়ে বহু লক্ষ্য দেখে শনাক্ত করতে পারে, ফলে অতিরিক্ত রাডার বা আলাদা হার্ডওয়্যার ছাড়াই যুদ্ধজাহাজে পূর্ণ প্রতিরক্ষা নিশ্চিত করা যাবে। বিশ্লেষকরা মনে করছেন, লোহিত সাগর ও ইউক্রেন যুদ্ধের পর জার্মানির নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। সেই পরিবর্তনের ফল হিসেবেই আসছে এই নৌ মিসাইল। রাশিয়ার ড্রোন, সাবমেরিন হুমকি আর বাল্টিক সাগরের উত্তেজনা ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থায় এখন বড় চাপ তৈরি করছে। জার্মানির তৈরি নতুন নৌ মডিউল এখন অস্থায়ীভাবে ব্যবহৃত হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, ভবিষ্যতে এটি স্থায়ীভাবে যুদ্ধজাহাজের অংশ হবে। প্রযুক্তিগত দিক থেকে এটি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মিসাইল সিস্টেমের বিকল্প হয়ে উঠছে, ফলে ইউরোপের মিত্র দেশগুলোর মধ্যে এই মিসাইল ঘিরে আগ্রহ বাড়াচ্ছে। আবারও ইসরায়েলি হামলায় কাঁপল দক্ষিণ লেবানন। লেবাননের সীমান্ত জুড়ে অব্যাহত ইসরায়েলি বোমা হামলায় কেঁপে উঠছে গোটা অঞ্চল। যুদ্ধবিরতির কাগজে চুক্তি এখন ছাইচাপা আগুন। যে আগুনে পুড়ছে লেবাননের জনপদ, জ্বলছে নিরীহ মানুষের ঘরবাড়ি। আর এই ভয়াবহ হামলার বিরুদ্ধে এবার সরাসরি হুঙ্কার দিল ইরান। তেহরান সতর্ক করে, আর একবার সীমা লঙ্ঘন করলে ইসরায়েলকে কথায় নয় শক্তিতে জবাব দেবে। হিজবুল্লাহর সাথে নভেম্বরে স্বাক্ষরিত ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে প্রতিদিনই হামলা চালাচ্ছে তেল আবিব। সেই সাথে এসব হামলায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ সম্মতিও আছে বলে মনে করে তেহরান। লেবাননে ইসরায়েলি হামলার কড়া ভাষায় নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই হামলা লেবাননের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। ইরান শুধু ইসরায়েলকেই নয়, চুক্তির মধ্যস্থতাকারী দেশ ফ্রান্স ও যুক্তরাষ্ট্রকেও দায়ী করে। তারা বলছে, ইসরায়েলের বারবার চুক্তি লঙ্ঘনেও পশ্চিমা দেশগুলো নীরব ও আপোষমূলক ভূমিকা পালন করছে। সর্বশেষ ইসরায়েলি বোমা হামলায় দক্ষিণ লেবাননের একটি গ্রামে একজন নিহত সহ অন্তত 7 জন আহত হন। সরকারি সূত্র জানায়, হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দেশটির প্রেসিডেন্ট ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেন। ইসরায়েল বলছে, তাদের হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও তাদের সহযোগীরা। কিন্তু স্থানীয়দের দাবি, গত 1 বছর ধরে যুদ্ধবিরতির পরও লেবানন সীমান্তে প্রতিদিন চলছে গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ। সীমান্তে হামলায় অঞ্চল জুড়ে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এর মধ্যেই লেবানন সরকার জানিয়েছে, তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একটি বড় হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে। হামলার লক্ষ্য ছিল হাসান নাসরাল্লাহর স্মরণে আয়োজিত অনুষ্ঠানস্থল। এর আগে লেবানন সরকার জানিয়েছিল, বছরের শেষের দিকেই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা হবে, কিন্তু সংগঠনটির উপনেতা নাঈম কাশেম সেই চাপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। সাম্প্রতিক ইসরায়েলি সংঘর্ষ ও সিরিয়ায় বাশার আল আসাদের প্রভাব কমে যাওয়ায় হিজবুল্লাহের অবস্থান এখন আগের চেয়ে অনেক দুর্বল।
লেবাননের প্রশাসন বলছে সীমিত সম্পদের কারণে নিরস্ত্রীকরণের সময়সীমা মেনে চলা কঠিন হয়ে পড়েছে। তবুও তারা চেষ্টা করছেন নভেম্বরের মধ্যেই লিতানি নদীর দক্ষিণাঞ্চল পুরোপুরি নিরস্ত্র করতে। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকাতেও একই অভিযান চালানো হবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল সেখানে সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য সহায়তা বিলম্বিত হচ্ছে, যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের আরেকটি উদাহরণ। ইরান বলছে লেবাননে ইসরায়েলের টানা হামলা শুধু যুদ্ধবিরতির শর্ত ভাঙছে না, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। আর সেই পরিস্থিতিতে পশ্চিমা বিশ্বের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে তেহরান। গাজা যুদ্ধবিরতির নাটক সাজিয়ে হামাসকে মেরে ফেলার নীল নকশা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সম্প্রতি সমাজ পাতায় ট্রাম্পের এক পোস্টে এ বিষয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার সমাজ পাতায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, হামাস গাজায় মানুষ হত্যা বন্ধ না করলে ওদের মেরে ফেলা হবে। এই কড়া মন্তব্য যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের শান্তির ভবিষ্যৎকে তীব্র অনিশ্চয়তায় ফেলেছে। এর আগেই ট্রাম্প হামাসের গ্যাং বিরোধী অভিযানকে সমর্থন করেছিলেন। মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তারা কিছু ভয়ঙ্কর গ্যাং সদস্যকে হত্যা করেছে, এতে আমার খুব একটা সমস্যা হয়নি। কিন্তু কয়েকদিনের ব্যবধানে তার এই মনোভাবের বদল বিশেষজ্ঞদেরও বিস্মিত করেছে। বৃহস্পতিবার ট্রাম্প জানান, গাজায় মার্কিন সেনা যাবে না, বরং খুব কাছাকাছি থাকাকেও মার্কিন অনুমোদনে এই কাজ করবে। নাম না বললেও তার ইঙ্গিত স্পষ্টভাবে ইসরায়েলের দিকেই ছিল। সম্প্রতি গাজায় একাধিক সংঘর্ষে বহু প্রাণহানি হয়েছে। স্থানীয় গ্যাং গোষ্ঠীগুলোকে ইসরায়েল মানবিক সহায়তা, লুটপাট ও গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্যবহার করছে বলে অভিযোগ করে হামাস। গত রোববার ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত এক গ্যাং সদস্যের গুলিতে নিহত হন সাংবাদিক সালেহ আল জাফারাউই। এরপর হামাস কয়েকজন সন্দেহভাজন গুপ্তচরকে শাস্তি দিলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একে ভয়াবহ অপরাধ বলে নিন্দা করেন। ইসরায়েল স্বীকার করেছে তারা কিছু গ্যাং গোষ্ঠীকে অস্ত্র দিয়েছে, যার মধ্যে ইসলামিক স্টেট IS এর সঙ্গেও সম্পর্ক ছিল। তাদের লক্ষ্য ছিল হামাসকে দুর্বল করা। এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা শাসন থেকে সরে দাঁড়ানো ছিল মার্কিন পরিকল্পনার অংশ। তবে হামাস এখনও সেই শর্ত মানবে কিনা তা স্পষ্ট নয়। ট্রাম্প বলেন, তারা নিরস্ত্রীকরণ করবে, আর যদি নিজেরা না করে তবে আমরা করে দেব, দ্রুত এবং সম্ভবত সহিংসভাবে। যুদ্ধবিরতি চুক্তির পরের প্রতিদিন ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন। গাজায় কিছু এলাকায় ইসরায়েল নিয়ন্ত্রিত সীমানা স্পষ্টভাবে চিহ্নিত না থাকায় সাধারণ মানুষও না বুঝে সেসব স্থানে গিয়ে নিহত হচ্ছেন। পাশাপাশি ইসরায়েল মানবিক সহায়তা সীমিত করেছে এবং রাফা সীমান্ত খুলে দিতে বাধা দিচ্ছে। এই পরিস্থিতি গাজার শান্তি প্রক্রিয়াকে প্রচণ্ড ঝুঁকিতে ফেলছে। ট্রাম্প যুদ্ধবিরতিকে নতুন মধ্যপ্রাচ্যের সূচনা বলে অভিহিত করলেও তার সাম্প্রতিক বক্তব্য সেই শান্তির টেকসই ভবিষ্যৎ নিয়ে গভীর সন্দেহ জাগিয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক হুমকি কেবল গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকেই অনিশ্চয়তায় ফেলেছে। হামাসকে মৃত্যুর হুমকির পাশাপাশি ইসরায়েলের ভূমিকা নিয়েও এখন প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় এই উত্তপ্ত পরিস্থিতি কোন পথে মোড় নেয়, ফের রক্তক্ষয়ী দীর্ঘমেয়াদী গণহত্যার না শান্তির। আবারও রক্তে রাঙা হলো আফগানিস্তানের আকাশ। বিনা উস্কানিতে ফের ভয়াবহ বিমান হামলা চালালো পাকিস্তানের বিমান বাহিনী, এমন অভিযোগ করে তালেবান সরকার।
রাতের অন্ধকারে সীমান্তের ওপার থেকে উড়ে আসা ড্রোনগুলো আবাসিক এলাকা গুড়িয়ে মুহূর্তে পরিণত করেছে যুদ্ধক্ষেত্রে। আফগান বার্তা সংস্থা খামা প্রেস জানায়, পাকতিকা প্রদেশে চালানো এই হামলায় এখন পর্যন্ত অন্তত 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই হামলার মাধ্যমে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি ভেঙে পড়ল। মাত্র 48 ঘন্টা আগে শান্তির সুর বেজেছিল ইসলামাবাদ ও কাবুলে, কিন্তু সেই শান্তি টিকল না এক রাতও। সরকারি গণমাধ্যমগুলো জানায়, পাকতিকার উরগুন ও বারমাল জেলায় বোমা বর্ষণে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেক পরিবার এখনও নিখোঁজ। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করেই ড্রোন থেকে বোমা নিক্ষেপ শুরু হয়। একটি বিস্ফোরণের পর আরেকটি। মুহূর্তে গোটা এলাকা কেঁপে ওঠে আগুন ও ধোঁয়ায়। আফগান সেনারা হামলার পরই পাল্টা আঘাত হানে পাকিস্তান সীমান্তে। সীমান্তবর্তী পোস্ট ও পাহাড়ি এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। আফগান সামরিক সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের হামলার প্রতিক্রিয়ায় সীমান্তের টহল জোরদার করা হয়েছে এবং কয়েকটি পাক সেনা পোস্টে পাল্টা হামলাও চালানো হয়েছে। পরিস্থিতি এখন এতটাই উত্তেজনাপূর্ণ যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, দুই মুসলিম প্রতিবেশীর এই অবিশ্বাসের সম্পর্ক এখন গভীর সংকটে। সাম্প্রতিক বছরগুলোতে এতটা রক্তক্ষয়ী সংঘর্ষ আর হয়নি। সীমান্তে নিয়মিত ড্রোন হামলা ও গোলাগুলির ঘটনায় বেসামরিক মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও পাকিস্তানের এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে ভয়াবহ ঝুঁকিতে ফেলছে। খামা প্রেসের তথ্যে জানা গেছে, গত শুক্রবার রাতে পাকতিকা প্রদেশের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে 6 জন নিহত ও 7 জন আহত হন। হামলার পরপরই সীমান্তে মোতায়েন করা হয় আফগান সেনা ও সাঁজোয়া যান। আফগান পক্ষের দাবি, যদি এই হামলা অব্যাহত থাকে তবে পাল্টা জবাব আরও ভয়াবহ হবে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনার উদ্বেগ জানিয়েছে। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান ও পাকিস্তানের এই সীমান্ত উত্তেজনা এখন আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ব্যর্থ হলে সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে পুরো অঞ্চলে, যেখানে ভুগবে কেবল সাধারণ মানুষই। গাজায় শান্তির ঘোষণা দিয়ে গোপনে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এবার আরও ভয়াবহ হামলা করতে তৈরি করছে ভয়ঙ্কর সব অস্ত্র। বিশ্লেষকরা ধারণা করছে, গাজা যুদ্ধবিরতি মূলত ইসরায়েলের নতুন যুদ্ধের প্রস্তুতি। সেনা সংকটে ইসরায়েল মাঠে নামিয়েছিল রিমোট কন্ট্রোল রোবট সেনা। কিছু সূত্র থেকে জানা যায়, এই রোবট ইউনিটকে আরও ভয়াবহ হামলা করতে সক্ষম করে তুলছে দেশটি। তবে এবারের টার্গেট কি ইরান নাকি ধ্বংসপ্রায় গাজা? সম্প্রতি তেহরান দাবি করে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আবারও ইরানে যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, এই রোবট সেনাই ইরানের নতুন হামলা প্রস্তুতির অংশ। এখনও বিধ্বংসী রোবটের আতঙ্ক ছড়িয়ে আছে গাজা জুড়ে। যাদের বসবাস ছিল জাবালিয়া, শেখ রাদওয়ান বা আবু ইস্কান্দার এলাকায়, তাদের ভয় ইসরায়েলের সেই বিস্ফোরক রোবটগুলো। এই রোবট রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে পারে। মে 2024 সালে জাবালিয়া শরণার্থী ক্যাম্পে এগুলো ব্যবহার শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর অক্টোবরের যুদ্ধবিরতি পর্যন্ত প্রতিদিন গড়ে 300টি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে বলে জানা যায়। রোবটগুলোর কাজ পদ্ধতি ছিল ভয়াবহ। সাঁজোয়া বাহনে বিস্ফোরক বোঝাই করে তা বুলডোজার দিয়ে লক্ষ্যে নেওয়া হতো। তারপর দূর থেকে ঘটানো হতো বিস্ফোরণ, যাতে পুরো ব্লক ধসে পড়ে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহবুব বাসাল জানান, এসব বিস্ফোরণের ধ্বংস ব্যাসার্ধ ছিল প্রায় 500 মিটার পর্যন্ত।
এই রোবটগুলো শুধু বাড়িঘর গুঁড়িয়ে দেয়নি, রেখে গেছে বিষাক্ত গ্যাস ও ধোঁয়ার গন্ধ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে ভুক্তভোগীরা জানান, এসব বিস্ফোরণের পর বহু মানুষ শ্বাসকষ্ট ও বিষক্রিয়ায় ভুগছেন। এসব রোবটের ঘটানো বিস্ফোরণের গন্ধ ছিল বারুদের সঙ্গে পুড়ে যাওয়া লোহার মিশ্র গন্ধের মতো। বিস্ফোরণের শব্দে মনে হয় যেন পা থেকে মাটি সরে যাচ্ছে। গাজায় কর্মরত সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান, এই রোবটগুলো সাধারণত জনবহুল এলাকা ঘিরে ফেলে তারপর বিস্ফোরণ ঘটায়, যাতে কেউ পালাতে না পারে এবং উদ্ধারকারী দলও প্রবেশ করতে না পারে। বিস্ফোরণের পর এতটাই ধ্বংস হয় যে পথঘাট চিনে নেওয়াও অসম্ভব হয়ে পড়ে। মানুষ এখন গাজা শহরে ফিরছে, কিন্তু রোবটগুলো এখনো অনেক জায়গায় রয়ে গেছে, যা নিষ্ক্রিয় করতে পারবে বোমা নিষ্ক্রিয়কারী দল। কিন্তু তার জন্য যেসব উন্নত সরঞ্জাম দরকার সেগুলো গাজায় আনা যাচ্ছে না। ইসরায়েলের বিস্ফোরক রোবট এখন কেবল ধ্বংসযন্ত্র নয়, গাজায় মানুষের মনে নতুন এক দুঃস্বপ্নের নাম। যুদ্ধবিরতি এলেও এই রোবটগুলোর অস্তিত্ব গাজাবাসীর জন্য এক নীরব সন্ত্রাস। এগুলোর ব্যবহার শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে, বিশেষত যখন তা জনবহুল এলাকায় পরিচালিত হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় একই পরিবারের 11 জনকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হামাসকে মারার হুমকি দিয়েছে। গাজায় যখন শান্তির ছায়া পড়তে শুরু করেছিল, তখনই ইসরায়েলি আগ্রাসনের কড়া রোদ্দুর আবারও গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি বাহিনী একটি ফিলিস্তিনি পরিবারের 11 জন সদস্যকে হত্যা করেছে। 8 দিন আগে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন এটি। গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগের মতে শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় আবু সাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক থেকে শেল ছুড়ে এই হামলা চালায়। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসার এক বিবৃতিতে বলেন, পরিবারটি যখন তাদের গাড়ি পরিদর্শনের জন্য পৌঁছানোর চেষ্টা করছিল, তখন ইসরায়েলি সেনাবাহিনী গাড়িটিতে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 7 জন শিশু এবং 3 জন নারী ছিলেন। বাসাল বলেন, তাদের সতর্ক করা যেতে পারত অথবা ভিন্নভাবে মোকাবিলা করা যেত। যা ঘটেছে তা নিশ্চিত করে যে দখলদাররা এখনও রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করার ওপর জোর দেয়। হামাসের ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছে। নিন্দা জানিয়ে বলেছে, পরিবারটিকে কোনো যুক্তি ছাড়াই লক্ষ্যবস্তু করা হয়েছে। গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। আলাপকালে মাচাদো গাজা যুদ্ধে ইসরায়েলি ভূমিকার প্রশংসা করেছেন। তিনি ফিলিস্তিনি যোদ্ধা দল হামাসকে নিপীড়ক বাহিনী উল্লেখ করেন। এমনকি ইরানের শাসনকর্তাদের সমালোচনাতেও তিনি সরব হন। নেতানিয়াহুর কার্যালয় জানায়, গাজা যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন মাচাদো। গাজায় জিম্মি মুক্তির ঘটনায় তিনি অভিনন্দনও জানান। এদিকে হামাস যদি আবার গাজায় বেসামরিক মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের হত্যা করতে বাধ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দিয়েছে বলে খবর প্রকাশ করেছে শাফাক নিউজ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হামাস যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজার ফের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং যাদের ইসরায়েলের সহযোগী মনে করছে তাদেরই টার্গেট করছে। তিনি
হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র হামাসকে জোরপূর্বক নিরস্ত্র করবে যদি এমন সহিংসতা আবার শুরু হয়। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হামাসকে গাজায় সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। যদিও হামাস দাবি করেছে তারা বেসামরিক নয়, বরং যুদ্ধের অরাজকতা কাজে লাগানো অপরাধ গোষ্ঠী ও কথিত সহযোগীদের টার্গেট করছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, হামাস কিছু খারাপ গ্যাংকে সরিয়ে দিচ্ছে, সেটা আমাকে খুব একটা বিরক্ত করেনি। তবে তিনি স্পষ্ট করে দেন যুক্তরাষ্ট্র গাজায় স্থলসেনা পাঠাবে না, তবে ইসরায়েলের যে কোনো সামরিক অভিযানে পূর্ণ সমর্থন দেবে। ট্রাম্পের এ বক্তব্যকে হামাসের প্রতি একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসাবে দেখা হচ্ছে, যাতে তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে।